হ্যালো। হ্যাঁ রুমন, তোমার কলেজ ছুটি হবে কবে? আর তুমি বাসায় আসছো বা কবে? হ্যাঁ। ভাবি, আমি আর 2 দিন পরে বাসায় আসবো। ভাইজান কি বাসায় আছে নাকি ঢাকা গেছে? তোমার ভাই তো ব্যবসার কারণে খুবই ব্যস্ত মানুষ। তাকে তো প্রত্যেক সপ্তাহে একবার হলো তাকে বাইরে যেতে হয়। সে মনে হয় ফিরবে 2-4 দিনের মধ্যে ফিরবে। এই তো গত সপ্তাহে ঢাকা গেছে, এখনো ফিরে নেই। বুঝছো? তুমি আগে বাসায় আসো, তারপরে সব বলবো। আচ্ছা ভাবি, আপনি এখন কি ফ্রি আছেন? মানে কি করছেন আপনি? হ্যাঁ রুমন, কেন ফিরে থাকবো না? আমি তো একদম ফ্রি আছি। কেন, কিছু বলবা তুমি? না, তেমন কিছু না ভাবি। আমি একা একা হোস্টেলে শুয়ে আছি, ভালো লাগছে না। তাই মনে করলাম যদি আপনার কোনো কাজ থাকে তাহলে থাক, আর যদি ফ্রি থাকেন না হয় একটু গল্পগুজব করতাম, এই জন্য আর কি। হ্যাঁ, কোনো সমস্যা নাই। রুমন, তুমি যত পারো গল্প করো, কোনো সমস্যা নেই। আমি একদম ফ্রি আছি। একটু ওয়েট করো, আমি একটু দরজাটা লাগিয়ে আসি। তাহলে তোমার সঙ্গে 1 ঘন্টা গল্প করব। বুঝছো? অনেক কথা আছে তোমার সঙ্গে। এই জন্য আর কি তোমাকে আমি ফোন করে খোঁজ নিলাম যে তুমি আসলে বাড়ি আসছো কবে। বুঝছো? আর তোমাকেও তো আমার অনেক কথা বলার আছে, সেটা তুমি আসলেই বলবো। আর যত কথা মোবাইলে বলবা, বলো। আমি এখন ফ্রি আছি, কি এমন বলবা? আমি ভাবি দূর থেকে আপনার খোঁজ খবর নিলেই ভালো লাগে। আর বাসায় গেলে বড় ভাইজান থাকে, এই জন্য তো অনেক কিছু চাইলেও বলতে পারি না। আর এই যে এখন দূরে আছি, মোবাইলে অনেক কথা বলতে পারি। তো আমার দূর থেকে কথা বলতেই ভালো লাগে, মজা লাগে। মানে বোঝেন না ভাবি, আপনাকে তো আমার ভীষণ ভালো লাগে। আর আমাকে কি আপনার ভালো লাগে? ওরে আমার ভাই রে, কেন তোমাকে আমার ভালো লাগবে না? হুম? আমার হাজবেন্ডের পরেই তো তোমার অধিকার। হুম? পাগল ছেলে, বোঝে না। তোমার যত খুশি, যা খুশি বলার আমাকে বলো। আমি তোমার সব কথা শুনবো এবং বলবো। কোনো দ্বিধাবোধ করো না। হুম। কোনো সমস্যা নেই। আমি তো তোমাকে অবশ্যই পছন্দ করি, করবো না কেন? তুমি আমার স্বাদের দেওরা। হুম। আমার ভালোবাসার দেওরা। আর তোমার কাছে যদি আমি ভাবি হে এতটুকু ফ্রি মাইন্ডে কথা বলতে না পারি, অনেক কিছু শেয়ার করতে না পারি, তাহলে কি হবে? হুম। বলো কি বলবা? আজকে তুমিও বলো, আমিও তোমাকে বলবো। আর তোমার ভাইজানের বেল আছে নাকি? সে তো ব্যবসার কাজে শুধু বাইরে বাইরেই থাকে। আমাকে তো সে সময়ই দেয় না একদম। খুব কষ্টের মধ্যে আছি, বুঝছো? তুমি তো আমার মনটা একটু বোঝো। মানে আসলে আমি কি যন্ত্রণার মধ্যে আছি। আর তুমি কাছে থাকলে না হয় তোমাকে অনেক কিছু বোঝাইতাম। কাছেই থাকো না, আর কি বলবো। বুঝছো? আচ্ছা ভাবি, আমি যদি আপনার কাছে আপনার প্রথম বাসর রাত্রের যে ঘটনাটা ভাইয়ের সঙ্গে হয়েছিল, মানে কিভাবে থাকছিলেন, কি দিয়ে কি করছিলেন, শুরুটা আসলে কেমন, এইটা যদি একটু আমাকে শেয়ার করতেন। মানে আমি এখন একটু ফ্রি আছি, এই জন্য আর কি। মানে সবকিছু জানতে ইচ্ছা করতেছে যে, মানে আপনার বাসর ঘরের শুরু থেকে শেষ অবধি ভাইজানের সঙ্গে কি কি হয়েছিল, এই কথাগুলো যদি আমাকে বলতেন, তাহলে আমি একটা অবিবাহিত ছেলে, আমার একটু অভিজ্ঞতা হতো। যখন আমি বিয়ে শাদী করব, তখন হয়তো উম এই এটার উপর একটু অভিজ্ঞতা থাকলে ভালো হয়। এই জন্য আর কি। কিছু মনে না করলে একটু শেয়ার করেন না ভাবি। এই, তুমি কিন্তু পাকনামে বেশি করছো। হুম। এত গোপন কিছু বড়দের জানতে হয়? হুম। সব কি শুনবা তুমি? তোমার শরম করবে না? হুম। তোমার ভাইয়ের কথা, আমার কথা, আরো এর মধ্যে কত আসলে রসের রসের কথা আছে, মজার মজার কাহিনী আছে। সেগুলা কি তুমি শুনতে চাও? হ্যাঁ। হ্যাঁ ভাবি, আমি একটু শুনলে আমার একটু অভিজ্ঞতা বাড়তো। মানে আসলে আমি এইসব কিছু জানি না, তাই নিজেকে খুব বোকা বোকা লাগে, বুঝছেন? এই জন্য আর কি। আমার রশের ভাবির কাছে যদি এই তার বাসর রাতের গোপন কথাগুলা একটু শুনতে পারতাম না, তাহলে আমার একটু অভিজ্ঞতা বাড়তো। তাছাড়া একটু ভালোও লাগতো, এই জন্য আর কি, বুঝছেন? এই শোনো রুমন, আমি তোমাকে একটা শর্ত দিব। যদি তুমি আমার এই শর্তে রাজি থাকো,
তাহলে আমি তোমাকে আমার বাসর রাত্রে সব কথা খুলে বলবো। আর যদি তুমি আমার সত্য না মানো, তাহলে আমি বলবো না, বুঝছো? না না ভাবি, আপনি বলেন বলেন, আপনার সব শর্তে আমি রাজি। আপনি কি কি শর্ত দিবেন বলেন না। আমি যেটা তোমাকে নিষেধ করব, তুমি ঠিক সেটা মানবে তো? ভাবি আমি কথা দিলাম, আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না? আমি কথা দিলাম আপনাকে, আপনি যে শর্ত দিবেন আমি সেই শর্তেই রাজি। আমি কারো কাছে কোনো কিছু বলবো না, আপনি যেটা বলবেন সেটাই হবে। আপনি তবুও আপনার সব কথা আমাকে শেয়ার করুন। আমার একদম ভাল লাগছে না, আমার শুনতে ইচ্ছে করছে ভাবি, বলুন না। দেখো রুমন, আমার জীবনে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছিল বাসর রাত্রে। আর সেই ঘটনাটা তোমাকে যদি আমি বলি, আমি খুব রিস্কে আছি। যদি তুমি কোনোদিন কাউকে শেয়ার করো, তাহলে তোমার ভাই আমাকে তোমার বাড়ি থেকে তাড়াই দেবে। এই জন্য আসলে তোমাকে আমি এত শর্ত সাপেক্ষে রাজি করাই নিচ্ছি, বুঝছো? ও কি ভাবি, আমি আপনার সব শর্তে রাজি। আপনি এখন নিশ্চিন্তে আমাকে সবকিছু খুলে বলতে পারেন, কোনো ভয় নেই। বলুন না ফ্রি মাইন্ডে। আচ্ছা, তাহলে শোনো। আমি তোমাকে কিন্তু ওয়াদা করাই নিছি, তুমি কোনোদিন যদি কাউকে বলো, তাহলে কিন্তু আমার অনেক বিপদ হয়ে যাবে। কখনোই ভুলটা করো না, হ্যাঁ? তো আসলে তোমার ভাইয়ের সঙ্গে আমি যেদিন মানে বিয়ে হয়ে আসলাম তোমার বাড়িতে, তো প্রথম বাসর রাত, সে রাতটা আসলে আমার স্মরণীয় রাত। প্রত্যেকটা মেয়ের বেলায় এই রাতটা একটা স্মরণীয় রাত। খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই এই রাতটাকে স্মরণ করে এই রাতের মধ্যে যা কিছু ঘটে যায় সেগুলা ডায়েরিতে লিখে রাখে বা অনেক কিছু মনে রাখে। তো আমার জীবনেও ঠিক ওই রাত্রে এত গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে গেছিল। সেটা আমি অবশ্য ডায়েরিতে লিখে রাখছি। এবং মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন। হয়তো মানে এটা কাউকে বলা যায় না, এত বড় একটা ঘটনা ঘটে গেছিল, বুঝছো? ভাবি, কি এমন ঘটনা ঘটেছিল সেটাই একটু আমাকে বলুন না শুনি। রোমন, তুমি এত করে যখন বলছো, অবশ্যই আমি বলছি। মানে তোমার ভাই ওই বাসর রাত্রে যেদিন আমাদের হবে আর কি, বাইরে তোমার ভাইয়ের একটা ফ্রেন্ড ছিল, নাম হাবিব, বুঝছো? আর আমি জানতাম না যে ওই হাবিব তোমার ভাইয়ের এত ক্লোজ ফ্রেন্ড। কিন্তু ওই হাবিবের সঙ্গে আমার পূর্বে মানে একটা গুড রিলেশন ছিল, বুঝছো? তো আমি যখন তোমার বাড়িতে বিয়ে হয়ে প্রথম আসলাম, এসে দেখি তোমার ভাইয়ের হাত ধরে সবসময় হাবিব ঘোরাফেরা করছে, চলাফেরা করছে, তার কাছের একদম খুব ক্লোজ বন্ধু, বুঝছো? এখন আমাকে সে বাসর সজ্জায় বসায় রেখে হাবিবের সঙ্গে করে তোমার ভাইয়া বাইরে গেল। তো বাইরে থেকে ঠিক 11টার সময়, 11টা অথবা 11:30 বাজে এরকম একটা সময় রাত্রে, তো আসলো। আসার পরে আমাদের যে রুমটাতে বাসর ঘর সাজানো হয়েছিল, ওই রুমে না ঢুকে ওই হাবিবের সঙ্গে তোমার ভাই পাশের রুমে বসে কোনো একটা কিছু, হাবিব হয়তো কোনো কিছু সেটা পাওয়ারফুল কোনো কিছু খাওয়াইছিল না কি হয়েছিল, এটা উপরওয়ালাই জানে, আমি এটা বলতে পারবো না। যাই হোক, তোমার ভাই তখন ওই রুমে, পাশের রুমে সোফার উপরে ঘুমায় যায়। আর ওই হাবিব ওই পাশের রুমের লাইটটা বন্ধ করে আমার রুমে, সেও পাঞ্জাবি পায়জামা পরা ছিল। আর গায়েটা সারা বডিতে সুগন্ধ একটা সেন্ট ব্যবহার করছিল, সেম সেন্ট যেটা তোমার ভাই মাখছিল। তো আমি ভাবছিলাম যে হয়তো তোমার ভাই হবে। আমি যেহেতু মাটির নিচে মুখ করেছিলাম, আমি লজ্জায় বিমূঢ় হয়ে তার দিকে তাকাচ্ছিলাম না। আর সে রুমের মধ্যে ঢুকে, হাবিব রুমের মধ্যে ঢুকলো, অথচ তোমার ভাই কিন্তু ঘুমিয়ে পড়ছে পাশের রুমে। হয়তো কোনো কিছু খাইছে কি খাওয়াইছে কি হাবিব, সে একটু চালাকি করছে, এটা আমি বলতে পারবো না। আর আমিও তোমার ভাইকে সেদিন প্রথম দর্শন করতে গিয়ে লজ্জা পাচ্ছিলাম, তো তাই চোখটা একটু নিচের দিকে চেয়ে আমি ঘুমটায় দিয়ে বসে আছি। তো হাবিব এই সরলতার সুযোগ নিয়ে সে আমার রুমে ঢুকে আহ রুমের বাতিটা নিভাই দিল। যাই হোক, বাতি নিভাই দিয়ে দরজা আটকে দিল, দিয়ে মানে আমাকে আমার কাছে আসলো, এসে
যাই হোক কথাটা দুই এক কথা বলছে, আমি আসলে অতটা ফলো করতে পারিনি। এক পর্যায়ে সে আমাকে মানে সারাটা রাত খেলছে, মানে অর্ধেক রাত, তখন 3টা বাজে। এর মধ্যে সে আমার সঙ্গে 3বার মেলামেশা করছে। এত সুখ দিছে, এত আনন্দ দিছে রে ভাই, মানে আমি জীবনে কখনোই এত সুখ শান্তি এইটা করলে যে এত আনন্দ লাগে রে ভাই। ও শুরুতেই যখন আমাকে দিল না, মানে আমি খুব কষ্ট হচ্ছিল আমার। অত বড় জিনিসটা, ওই হাবিব তো দেখতে শুনতে অনেক উঁচু লম্বা, বেশ স্বাস্থ্যবান, বুঝছো? তোমার ভাইয়ের চাও সে একজন জোয়ান পুরুষ, কিন্তু আসলে তো আমি বুঝতে পারি নাই যে এটা হাবিব। আমি ভাবছিলাম যে তোমার ভাই আমাকে এটা করছে। তো প্রথম রাত্রে তো অতটা আসলে আমি অনুমান করতে পারছিলাম না, বুঝে উঠতে পারছিলাম না, বুঝছো? তারপরে সে তো প্রথমেই আমার এটা খুললো ওটা খুললো, তারপরে আমাকে কিস করলো বা নানান রকম ভাবে সে আমাকে আদর যত্নে আমাকে শিহরণের জায়গায় তুললো। এক পর্যায়ে সে আমাকে যখন প্রথম ভিতরে ওইটা দিল, মানে আমি খুব ব্যথায় মানে কাঁপতাই উঠলাম, কিন্তু এত মজা লাগছিল। ওর ওয়াই এত আনন্দদায়ক, এত সুমধুর, যেন আমি কখনো জীবনে আর এইরকম পাইনি। এত স্বাদ দে ভাই, কি বলবো তোমাকে, বুঝছো? তারপরে হাবিব যখন আস্তে আস্তে ওইটা দিয়ে আমাকে ধাক্কা দিয়ে জোরে জোরে করে থাপাইতে লাগলো রে ভাই, মানে প্রথমে তো আমি খুব ব্যথা যন্ত্রণায় কাঁপতে উঠলাম। এক পর্যায়ে আমার খুব ভালোই লাগলো। সে এক একবার আমাকে থাপাইছিল প্রায় 25-30 মিনিট ধরে, বুঝছো? কত আইটেমে যে করলো রে ভাই। আমি নতুন বউ, আমার আর মানে লজ্জা কোনো কিছু থাকলো না। এভাবে সে বাতি জ্বালাইতে রাজি হয় না, মানে অন্ধকারে এভাবে সে পরপর 3বার আমাকে থাপাইলো। মানে কত আইটেমে যে করলো, কি যে করে কি যে না করে, আদর করে ভালোবাসে, বুঝছো? মানে খুব মজার একটা রাত। কিন্তু এক পর্যায়ে সে দেখে রুম থেকে বের হয়ে, মানে বাথরুমে যাওয়ার কথা বলে আমাকে ফেলে সে রুম থেকে বের হয়ে ওই সোজা ওই রুমে যায়, এবং ওই রুমে যায় সে আমার মানে তোমার ভাইকে সজাগ করে ডেকে আমার রুমে পাঠিয়ে দেয়, মানে বলছে যে দোস্ত ওঠ, এত রাত্রে এখানে ঘুমায় পড়ছিস, তুই কি অজ্ঞান হয়ে গেলি নাকি? এই সেই বলছে, আমার কথাটা কানে আসলো। কি ব্যাপার, আমার হাজবেন্ড পাশের রুমে ঘুমিয়ে আছে, আর আমি তাহলে এত এত সময় ধরে কার সঙ্গে এই খেলাটা করলাম? কি এমন সর্বনাশ করে ফেললো? তাহলে কি ওই হাবিবি আমার সর্বনাশ করলো? ও মাই গড, কি এমন ঘটে গেল, এটা আমি কি করলাম? হুম, মানে আমার নিজের উপরে খুব মানে খুব রাগ হচ্ছিল। মানে আমি একটা মেয়ে মানুষ, আমার বাচ্চারও একটা হবে আমার হাজবেন্ডের সঙ্গে, অথচ এটা হাবিব চালাকি করে মানে তোমার ভাইকে কোনো কিছু খাইয়ে পাশের রুমে ঘুমাই দিছিল, এবং এই ফাঁকে সে এসে আমার সঙ্গে এটা করলো, কিন্তু আমি এটা বুঝতে পারিনি রে ভাই। তো এই যে একটা ঘটনা, এই ঘটনা আসলে আমি কোনোদিন কাউকে প্রকাশ করতে পারবো না রে ভাই। রুমন, বিশ্বাস করো, আমি আসলে এটা তো ইচ্ছা করে করি নাই, এটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট, বুঝছো? আরে ভাই, তোমার ভাই তো এরকম করতো বা করবে, এটা তো আর আমি জানি না। সে পাশের রুমে ঘুমায় রয়েছে, আমি নতুন বউ, আমি আর কি করব? যাই হোক, হাবিব তখন সুপার পারে এসে যে ওই পাশে যায় ঘুমালো। আর তোমার ভাই এসে, সে তো আসলে তাকে আমি এটা বোঝার পরে এটা বুঝতে দেইনি। আমি বাথরুম থেকে পরিষ্কার হয়ে আবার নতুন সাজে বসলাম, মানে তোমার ভাই আবার আমাকে শুরু করলো, সে ফজরের আজান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একের পর এক তোমার ভাই আমাকে এভাবে ঠাপাতে লাগলো। কিন্তু তাহলে দেখো যে আমি এক রাতে 2 জনের থাপনে খেলাম। অথচ আমি আসলে এই পূর্বের যে ঘটনাটা হাবিব আমাকে থাপাই গেল, এই কথাটা কোনোদিন আজ পর্যন্ত কাউকে শেয়ার করিনি রে ভাই। রুমন, তুমি যেহেতু আমার দেবর, তোমাকে আমি সবকিছু ফ্রি মাইন্ডে বলতেই পারি। আর তুমি যখন কিছুটা অভিজ্ঞতা নিতে চাইছো আমার কাছ থেকে, তো নাও। কিন্তু শর্ত ওই যে তোমাকে একটা বলছি কথা, এই কথা আজ পর্যন্ত উপর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর হাবিবকে সেদিন থেকে আমার মন থেকে মুছে ফেলছি, ওকে আসলে আমি ভালোবাসতাম তোমার ভাইয়ের সঙ্গে বিয়ে হওয়ার আগে। কিন্তু ও আমার সঙ্গে প্রতারণা করে, মানে তোমার ভাইয়ের যে আহার, দুধের এই যে সরটুকু কিন্তু হাবিব খেয়ে চলে গেল ঠকবাজি করে, বুঝছো? এটা আমিও বুঝতে পারছিলাম না। যাই হোক,
কি আর করা রে ভাই, যদিও সে ঠকবাজি করছিল, মানে খুব মজা দিয়েছিল রে ভাই। এত মজা, এত স্বাদ না রে ভাই, সেই স্বাদ আজও কোনোদিন তোমার ভাই আমাকে দিতে পারেনি। মানে হাবিবেরটা না অনেক বড়, মোটা, যখন দেয় না এত ভিতরে সুসুরনে চুলকানি লাগে, মানে কি বলবো তোমাকে। এত স্বাদ আমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তুমি যখন বিয়ে করবা দেখবা তখন যে আসলে প্রথম রাতটা কেমন লাগে, কত মধুর, বুঝছো? তা শোনো রোমন, অনেক কথাই তো তোমাকে শেয়ার করলাম। আমার কিন্তু এইসব বলতে বলতে মন মেজাজ অন্যরকম হয়ে যাচ্ছে, বুঝছো? আর আমি এখন কিছু বলতে যাচ্ছি না তোমাকে। আর তুমিও এসব কথা শুনে মানে ঠিক আছো কিনা আমি সঠিক জানি না। কি কেমন লাগছে তোমার এসব কথা শুনে, ভাই? ও মাই গড, ভাবি, আপনার লাইফে পাশের ঘরের ঘটনাটা এত রোমান্টিক একটা নাটকীয় ঘটনার মতো, যে হিস্টোরিটা আমি শুনে মানে অবাক হয়ে গেছি। অবাক ভঙ্গিতে আপনার এই গল্পগুলো আমি শুনছি, এই কথাগুলা মানে আমার খুব ইন্টারেস্টিং লাগলো। যে মনে হচ্ছে একটা আমি নাটক, কল্পনায় একটা নাটক দেখছি। এইরকম ঘটনা ঘটে গেছিল। ও মাই গড। আর এইটা কি কখনো কাউকে বলা যায়? এইটা যদি কোনোদিন প্রকাশ পেয়ে যায়, তাহলে তো আমার ভাই আপনাকে এক চান্সে বাসা থেকে বের করে দেবে। কিন্তু কখনোই আমি এটা করব না। আমি ওই যে কথা দিচ্ছি না। আর আমি তো আপনার ছোট দেবর, তাই না? আর আপনার ব্যক্তিগত যে কোনো কিছু আপনি আমাকে শেয়ার করতেই পারেন। সেটা যদি গোপনীয়তা আমি রক্ষা করতে নাই পারি, তাহলে আর আপনার ভালোবাসার দেবর কি হলাম, তাই না? ঠিক আছে ভাবে, আপনি টেনশন করবেন না। নিশ্চিন্তে থাকবেন, কাউকে কোনোদিন বলবো না। তো আমি আগে বাড়ি আসি না, তারপরে দেখবো। আমার মেজাজ টেজাজ খুব খারাপ হয়ে গেছে ভাবি। আমি এখন বাথরুমে যাব, কি যে হবে আমার বলতে পারবো না, বুঝছেন? আমি জানি দেওরা, তোমার আবার আমার এইসব কথা শুনে অবশ্যই মেজাজ হট হয়ে যাবে। পরে আবার দেখা যাচ্ছে হাতের কাজ করতে হবে। শোনো, এই হাতের কাজ টাজ করে কোনো কিছু নষ্ট করো না। ওইটা অটুট রাখো, বিয়ে শাদী করার পরে ওইগুলা লাগবে। এইসব কিছু করো না, আবার পাকলামি করো না। আর তুমি বাড়ি আসো, তারপরে দেখবো না, বুঝছো? তো রাখবো। ঠিক আছে ভাবি, অনেক কথাই তো শুনলাম। বাড়ি আসার পরে আমার আবার একটা প্রস্তাব দেব, যদি আমার কথা না রাখেন, তাহলে আমি ভাইকে কিন্তু সব বলে দেবো। কি এমন পাগলামি করে? তুমি কি কি এমন বলবা তোমার ভাইকে, হ্যাঁ? আমি জানি তুমি কিছু বলবা না। ওরে পাগল ছিলে, তুমি আসো না। তুমি কি এমন চাইবা? তুমি যা চাইবা আমি তোমাকে তাই দেবো, বুঝছো? আসো না আগে। তো ঠিক আছে রুমন, রাখতেছি, অনেক কথাই তো হলো। আমার মেজাজ ভালো নেই, আমি একটু বাথরুমে যাবো, এসে একটু ঘুমাবো, ভালো লাগছে না। তো রাখি, আল্লাহ হাফেজ, বাই বাই। ওকে ভাবি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি। তো হঠাৎ কি মনে করে লুৎফর ভাই এই অদমের কথা হঠাৎ মনে করলেন যে? হুম। কোনো খোঁজই নাই আপনার? কি অবস্থা? হ্যাঁ, আমি তো পূর্বের মতোই ইনশাল্লাহ খুব ভালো আছি। ব্যবসা বাণিজ্য সবকিছু বেশ ভালোই চলছে। তো ভাইয়ের কি অবস্থা? ভাইয়ের পুলিশের চাকরি বাকরি করতো, উনি কি ডিউটিতে জয়েন করছেন নাকি বাসায় বসে আছেন? লুৎফর ভাই, এইটা নিয়েই তো বড় সমস্যার মধ্যে আছি। এই যে সমন্বয়করা যে আন্দোলনটা করলো, সেখানে তো তোমার ভাই বড় অপরাধী ছিল। সেও কত মানুষরে অত্যাচার করছে, মারছে। যাই হোক, নিজের দুর্বলতা থাকলে যা হয় আর কি, বুঝতে পারছেন? মানে আপনার ভাই এখন, তারা তো ডিউটিতে অনেকে জয়েন করছে কিন্তু উনি যায় নাই। উনি না গিয়ে উনি আর কি করবে? যে পলাতক ছিল, এখন এসে ওই যে ভ্যান গাড়ি চালাচ্ছে, তাছাড়া আর তোর ওনার কোনো কর্ম নাই। এমনও তো না যে জায়গা জমি আছে সেইগুলা বিক্রি করে অথবা সেগুলো চাষ বা হাল চাষের কাজ করবে, তাও তো না। কিচ্ছু না, ওই একখানে ভ্যান কিনে ভ্যান চালাচ্ছে। তারা আর কি বলবো এখন, সংসারে ছেলে মেয়ে হয়ে গেছে, এখন সংসারটা বড়। এখন ওই ইনকামে কি আর চলবে? আপনি বলেন। আমার এখন একটা কিছু করতে হবে। লুৎফর ভাই শোনেন তো, আপনি আমার একটা কোনো চাকরি বাকরি দেন, নাইলে আপনার ভাইয়ের একটা দেন। তাছাড়া হবে না কিন্তু, আমি এভাবে চলতে পারছি না। এর আগে না আপনি বলছিলেন যে আপনি আমার একটা চাকরি দেবেন। আমি তো তখন ঠাট্টা মনে করছিলাম, কারণ আমার হাজবেন্ড তখন পুলিশের চাকরি করতো, বেশ তখন তো ভালোই চলতো। এখন তো আর আসলে সবই হারা গেছে, এটা তারই দোষে। তা আপনার যদি কোনো সেরকম কোনো ব্যবস্থা থাকে একটু আমাকে বলেন না ভাই, প্লিজ।
আসলে সত্যি আমি ঠাট্টা করছি না, আমি খুব দুর্গতির মধ্যে পড়ে গেছি ভাই। আমাকে একটু সহযোগিতা করলে আমার আসলে একটু ভালো হতো, বুঝতে পারছেন? বলেন কি ভাবি? ভাই ভ্যান গাড়ি চালাচ্ছে পুলিশের চাকরি ছেড়ে দিয়ে? অসম্ভব। এইটা আসলে আমি মানতে পারছি না। আপনি মনে হয় আমার সঙ্গে ঠাট্টা করছেন ভাবি। তাই কি হয় নাকি? কেন ভাই কি নিজে হাতে কাউরে মারছে? আর ভাই যদি কোনো কিছু করেও থাকে ওই সময় তো পুলিশরা প্রশাসন যাই ছিল না ছিল, এটা শেখ হাসিনা নিজের হুকুমের গোলাম ছিল। উনার হুকুমে অনেক কিছু করছে, তারা অপরাধ করছে। আর তার জন্য তো আহ অনেকেরই সাজা হয়েছে, অনেকের দেশ ছেড়ে পালাইছে। তো ভাই যদি মার্ক হয়ে না থাকে তাহলে তো চাকরিতে জয়েন না করে ভুল করছে মনে হয়। এটা আসলে তার দুর্বলতা। আরে ভাই, আপনার ভাইয়ের মধ্যে এতটাই ভয় ঢুকছে, মানে তার সামনে অনেক পুলিশ অফিসারকে পুরাই দেওয়া হয়েছে, মারা হয়েছে, এই সমস্ত অনেক কিছু হয়েছে, যার কারণে মানে উনি আর ওই চাকরিই করবে না। ওই চাকরির কথা শুনলে ওনার ভিতরটা চমকে ওঠে। এই জন্য বলে কি যে আমি যদি ভিক্ষা করেও খাই, তো আর আমি পুলিশের চাকরিতে জয়েন করতেছি না, কখনোই না। মানে আমার জীবনে যা ঘটছে আর যা দেখছি, আর আমি নিজে হাতে যে অপরাধগুলা করছি, এই এই দেহ, এই মন, এই হাত নিয়ে আর ওইভাবে আমি ওই চাকরি করবোই না। সে কিছুতেই রাজি হচ্ছে না। তো সে সন্ধ্যা কি করবে? কোনো কর্মই নেই। আবার সে বলে কি যে কোনো কোম্পানি, ইন্ডাস্ট্রি, কোনো মিল কারখানা, কোনো অফিস আদালতে আমার মতো লোক এই মানুষের মধ্যে ফেস হয়ে এই চাকরি আমি এখন করতে পারবো না, কারণ আমি মানুষের কাছে মার্ক হয়ে আছি। সোশ্যাল মিডিয়া, টিভির পর্দায় আমার ছবি উঠানো আছে। তারা যদি আমাকে পায় একদম দিনের বেলা, তারাই মানে ই করে ফেলবে। তার চেয়ে কি আছে আমি চুপি চাপা গ্রামগঞ্জের মধ্যে ভ্যান গাড়ি চালাই টালাই যেভাবে হোক, না হলে ছোট্ট মুদিখানার দোকান টোকান দিয়ে তরকারি ব্যবসা টবসা করে যা হয়ে একটা কিছু করে চলবো। তা কি করব বলেন? আপনিই বলেন। এখন তারও তো ওই সমস্যা, আসলে তো তাই, জীবনে বেঁচে থেকে তো একটা কিছু করতে হবে। তার কথা যে আমি বাইরে গেলে আমি বাঁচবই না, হয়তো আমার কোনো সমস্যা হবে। আমি ওই জন্য তার তার দিকে তাকে আর কি, তাকে কোনো প্রেশার দিচ্ছি না। আসলে তার যেটা ভালো হয় সে সেটাই করুক। তো এই জন্য বললাম কি যে তাকে বাদ দিয়ে আপনার ফ্যাক্টরিতে আমাকে একটু কাজের ব্যবস্থা করেন। আমি যাব। আপনার ইতিপূর্বে আগে আমাকে বলছিলেন, আসলে আমি সেদিন সত্যি ঠাট্টা করে বলছিলাম, কিন্তু আজ আমি আপনাকে সত্য বলছি, মানে একদম সত্য সত্য। আপনি আমাকে কবে ডাকবেন বলেন? বলেন কি ভাবি? আপনার কথা যতই শুনছি আমি ততটাই যেন অবাক হয়ে যাচ্ছি। এই দুর্গতি হয়ে গেছে? আচ্ছা ভাবি, আপনি বলুন তো, আপনার লেখাপড়া কতদূর করছিলেন? লেখাপড়া তেমন একটা না ভাই। অনার্স পাশ করে তারপরেই বাবা মা আমাকে এই পুলিশের সঙ্গে বিয়ে দিয়ে দিছিল। এই তো আর কি, চলবে। হ্যাঁ ভাবি, তাহলে তো বেশ বড়ই ভালো হয়। চলবে না মানে? 100 বার চলবে। এক কাজ করুন আপনি, আপনি আগামী শনিবার থেকে আমার অফিসে জয়েন করেন। গার্মেন্টসের এদিকে আপনার কোনো কাজ নেই। শুধু আপনি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে অফিসে থাকবেন। আপনাকে একটা সুপ্রিম পাওয়ার দেওয়া হবে। বুঝতে পারছেন? উত্তর ভাই, আপনি সত্যিই বলছেন? বলেন কি? তাহলে তো আমার মাথার উপর থেকে বড় একটা বোঝা নাবে ভাই। আপনি আমাকে রক্ষা করলেন, কারণ দেখেন আমি চলতেই পারছি না, আর এই লজ্জার কথাটা কাউকে শেয়ার করতে পারছি না ভাই। আসলে আপনি আমার সেই মানে মানে হাই স্কুলের সেই বাল্য বন্ধু, কিন্তু আজ আপনি গার্মেন্টস মালিক হয়েছেন আর আমি আজকে একটা সাধারণ পুলিশ কনস্টেবলের বউ হয়েছি। এতটুকুই পার্থক্য ভাই। তো সেই থেকেই তো আপনার সঙ্গে আমার পরিচয়। তো আপনি যদি আমাকে এই উপকারটুকু সত্যি করেন ভাই, আসলে আমি খুব খুশি হলাম। শনিবারে তাহলে যাব। হ্যাঁ ভাবি, আপনি শনিবার থেকে জয়েন করেন। আর আরেকটা কথা শোনেন, আমি যখন যেখানে যাই আমার গাড়িতে সবসময় আপনি আমার পাশেই থাকবেন। এইটা আসলে ভাই আবার মাইন্ড করবে না তো? যদি তাকে বুঝিয়ে সুঝিয়ে আপনার চাকরিটা করতে পারেন, স্যালারিটা প্রথম থেকে বেশ ভালো মোটামুটি একটা স্যালারি ধরা হবে, যেটাতে মোটামুটি আপনার সংসারটা চলতে পারবে। বুঝতে পারছেন? আমি নাম বলবো না, তবে আপনি একটা মাস প্রথমে ডিউটি করেন, স্যালারিটা আপনার হাতে দিব, তারপরে আপনি খুশি মনে বাসায় ফিরবেন। তবে আরেকটা শর্ত আছে, আমি যখন যেটা করতে বলবো আপনি কিন্তু আমার সঙ্গে সেটাই সেভাবে মন জুগিয়ে চলতে হবে। পারবেন তো? হ্যাঁ, আমি তো ডিউটি ঠিক করেই করব। মানে আমার ডিউটির মধ্যে কোনো গাফিলতি থাকবে না। তবে কি যেন একটা বললেন, মানে আপনার সব কথা শুনতে হবে, সত্য দিচ্ছেন। কি এমন কথা ভাই যেটা আমি রাখার মতো না, বা এইভাবে বলে কয়ে নিচ্ছেন, ঠিক বুঝলাম না তো। আহা! তেমন কিছু না। তবে ভাবি, যখন আমাদের শিপমেন্টের চাপ পড়ে যাবে,
তো অফিসে কখনো কখনো আমার সঙ্গে আপনার ওই রাতটুকু থাকতে হবে। পরের দিন আপনি আবার ডিউটি করে তারপরে বাসায় ফিরবেন। এরকম যদি কিছু, কিছু সময় ফেস করে আপনি চলতে পারেন, তাহলে ভাইকে বুঝিয়ে সুঝিয়ে বলে তারপরে আপনি আসবেন। তাছাড়া আসলে এভাবে হবে না। আর আপনার র‍্যাংক থাকবে অনেক উপরে। আপনার সেলারিও অনেক ধরা হবে। শুধু আপনি আমার মন জুগিয়েই চলবেন। নাকি আরো বোঝাইতে হবে আপনাকে? ভাই, আমি বুঝি না, আমি ঠিকই বুঝতে পারছি আসলে আপনি তলে তলে কত দূর আগাচ্ছেন, কিন্তু আসলে কি এটা সম্ভব হবে বলেন? আমি বুঝলাম আপনি আমাকে র্যাঙ্কটাও বাড়াই দিবেন, আমার স্যালারিও অনেক ধরবেন, আমার সংসার খরচ নিয়ে খুব ভালোভাবে চলতে পারবো, সবই ঠিক আছে। কিন্তু দেখুন তো, আপনি আসলে যেটা আমার কাছে চাচ্ছেন বা আশা করতেছেন, এটা কি মানানসই হবে বলেন? আরে ভাবি, চাকরি-বাকরি করতে গেলে অনেক কিছু ফেস করে চলতে হয়। এইটা কোনো ব্যাপার না। কেনই বা মানানসই হবে না? আমি একটা গার্মেন্টসের মালিক। আর আপনি যখন আমার পার্সোনাল ভাবে আমার সঙ্গে অলওয়েজ থাকবেন, আপনাকে দেখে কত গার্মেন্টস কর্মীরা, কত নিচের জিএম-পিএম ওরা সবাই আপনাকে কত সম্মান করবে। আর আপনি শুধু মানে আমাকে একটু মনটা জুগিয়ে চলবেন। দেখেন, আমার কিন্তু এইসবের কোনো অভাব নেই। আমি যখন মুখ দিয়ে শুধু একটু বলতে দেরি, কিন্তু এগুলা আমদানি হতে দেরি হয় না। কিন্তু আমি চাচ্ছি না যে অন্যথায় আমি পা রাখি। এটা আপনিই শুধু পূরণ করবেন। পারবেন তো? লুৎফর ভাই, আচ্ছা, আমি সব বুঝতে পারছি, এত ভেঙে বলতে হবে না। তো সপ্তাহে কয়দিন এরকম আপনার সঙ্গে এরকম করতে হবে? মানে এটা একটু আমাকে ধারণা দেন তো। মানে এদিকে আমারও তো আপনার ভাইকেও সামলাতে হবে বাড়িতে, আবার এদিকে আপনাকেও অফিস সামলাতে হবে, আবার আপনারও পার্সোনাল কথা শুনতে হবে। এই জন্য আর কি, মানে আমারও তো আবার পেরে উঠতে হবে, তাই না? আরে ভাবি, পারবেন না কেন? অবশ্যই পারবেন। এত বড় একখান দানবের মতো মানুষ আপনি। যে সুন্দর টল ফিগার চেহারা, যে সুন্দর স্বাস্থ্যের অধিকারী আপনি। আর আপনার কাছে এটা কোনো ব্যাপার হলো? আরে ধরে নেন সপ্তাহে ২ দিন অন্তত আমার সঙ্গে আপনি এভাবে থাকবেন। মানে আমি যখন যেটা বুঝতেই তো পারছেন যা বলতে চাইছি। এটা আমার অফিসেই ওখানে পাশেই যে আমার পার্সোনাল রুম ওখানে আপনি সবসময় ঢোকার অধিকার আপনার থাকবে। আপনি থাকবেন আমার সঙ্গে। আর এদিকে ভাইকে সময় দিবেন। একটা রুটিন করে নেবেন। তারপরে হবে। আর এইভাবে দিনের পর দিন চলবেন। তাছাড়া আপনার আর কোনো কাজ নেই। শুধু এই অফিসটা সামলানো আর আমাকে সামলানো। এটা তো পারবেন নাকি? আর বেশি কিছুই না। আর যা, যা করা লাগবে এটা আমার সমস্ত সেক্টরে একেক সেক্টরে একেক কর্মকর্তার সেটআপ করা আছে। শুধু আপনি আমাকে সামলাবেন। পারবেন না এটা? হুম? হ্যাঁ, পারবো, কিন্তু কিন্তু আচ্ছা, আপনার ভাই আবার যদি এটা বুঝে ফেলে, মানে কোনো প্রকারে এটা বুঝবে না তো সে, আমি আবার এটা টেনশন করছি। আর যাজ্ঞা, আর যান, আমি কথা দিলাম আপনাকে, আমি সপ্তাহে 2 দিন হোক আর 3 দিন হোক আপনাকে দেখে নেবো যে আপনি কত পারেন, আপনাকেও সামলাবো, মানে আপনারই আমি বিরক্ত তরা ফেলবো। আর এদিকে আপনার আমার সংসারও সামলাবো, ছেলে মেয়ে লেখাপড়া করে তো তাদেরকেও দেখতে হবে, প্লাস আপনাকেও দেখবো আমি, কোনো সমস্যা নেই। তবে আমার চাকরিটা আপনি কনফার্ম যখন করছেন আমি খুব খুশি হয়েছি। আর শনিবার থেকে আমি চলে আসতেছি। তবে অফিসে কি আপনার অফিসিয়াল কোনো ড্রেস আছে নাকি আমি শাড়ি পরে আসবো? ভাবি, আপনি সালোয়ার কামিজ পরে আসবেন আর একটু সাজুগুজু করেই থাকবেন। আপনি এমনিই দেখতে শুনতে যখন ভারী সুন্দরী, আমার তো খুব পছন্দ হয়। আপনাকে আমি পছন্দ করতাম সেই ছাত্র জীবন থেকে। আজও আপনার সঙ্গে আমি যোগাযোগটা রাখছি। বোঝেন না আপনি এটা? তবে আপনি এক কাজ করবেন, সালোয়ার কামিজ পরে আসবেন, সুন্দরভাবে আসবেন, যাতে আপনাকে দেখে সবসময় আমি স্যাটিসফাইড থাকি, খুশি থাকি। বুঝতে পারছেন? আর আপনি ভাইকে এদিকে টাকা-পয়সা যখন সংসার রাজার হালে চলবে সুন্দরভাবে, তখন ভাইও আপনাকে আর কোনো মাইন্ড করবে না বা এমন কোনো কিছু বলবে না। কোনো সমস্যা নেই। তাকেও চালাবেন প্লাস আমার দিকে আপনার একটু সুনজর রাখলেই হবে। আর আমি মালিক হয়ে যখন আপনার মাথার উপর আমার হাতটা রাখছি, আপনার সাংসারিক টেনশন আর থাকবে না। একদম অভাব দূর হয়ে যাবে। এদিকে আপনি নিশ্চিত থাকুন ভাবি। ঠিক আছে ভাই, আমি আপনার কথা শুনে খুব খুশি হলাম, আর আমার খুবই আনন্দ হচ্ছে ভাই। তবে লুৎফর ভাই, আমি কিন্তু শনিবারে আসছি, আর এই খুশির সংবাদটা আপনার ভাইকে আজকে বাসায় আসলে তাকে সবকিছু বুঝিয়ে বলবো, বলে টলে আমি আপনাকে মাঝখানে একবার ফোন দিয়ে জানাই দিব, আর শনিবারে অবশ্যই আমি আসছি। তো এখন ফোনটা রাখি, আর না হয় আপনি রাত্রে একবার আমাকে ফোন দিয়েন। আর আপনি আমাকে যেটা বলছেন
আপনি নিশ্চিন্তে থাকুন, সব হবে। পাগল কোথাকার, হাসি না আমি দেখবো আপনি কত পারেন। এই নিয়ে কোনো টেনশন করেন না তো। এতদিন আগে বললেন না, এই যে আগে বললেও তো আমি আপনার কাছে যেতাম। এখন অভাবে পড়ছি তাই আরো এটা আপনার ঠিক সঠিক সময় আমাকে চাকরিটা দিচ্ছেন। চিন্তা করে বুকা ছেলে। ঠিক আছে। রাখতেছি। রাত্রি একটু ফোন টোন পারলে দিও। হুম। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমার এই সংলাপটি শুনে আপনি যদি বিন্দুমাত্র বিনোদন পেয়ে থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটা লাইক দিন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ বন্ধুরা, আবার নতুন আরেকটি গল্প নিয়ে আসছি, ততক্ষণে সবাই নিজের স্বাস্থ্যের যত্ন নিন। আল্লাহ হাফেজ। পাভেল, নিশ্চয় তুমি আমার একটা ভালো বন্ধু। হ্যাঁ, সন্দেহ আছে নাকি? আরে কিসের সন্দেহ? ওরে গাধা, তাহলে তুমি আমার মায়ের সঙ্গে এটা কি করছো? আরে এটা বলো। দেখ শিলা, এরকম উল্টাপাল্টা বকবি না তো। আসলে কি বলতে চাইছিস সঠিক করে বলতো। ও, নেখা সাজতেছো না? কিচ্ছু জানো না মনে হয়। কি করছো তুমি? এদিকে আমার বাড়িতে অশান্তি লাগে, চুপ করে তো বসে আছো না? আরে কিসের অশান্তি, একটু বল না আমাকে। তার মানে তুমি কিছুই জানো না? দেখ শিলা, একদম ফাজলামো করবি না। আসলে কি হয়েছে এটা খুলে বল। আমাকে না বুঝে না বলে এত কিছু হঙ্গি মঙ্গি করবি না তো। শোনো পাবেল, একটা প্রশ্নের উত্তর দাও তুমি। আচ্ছা, আমার বাবা আর 4টা বছর বিদেশ আছে, এটা তো তুমি ভালো করেই জানো, আর তুমি আমার ফ্যামিলিতে নিয়মিত আসা যাওয়া করো। তাহলে আমার মায়ের পেটে সন্তান আসলো থেকে? এই প্রশ্নটার উত্তর দাও আমাকে। শিলা, এটা তোমার মাকেই জিজ্ঞেস করো। আমাকে অযথা হয়রানি করছো কেন, এটা বলো তো। সি সি পাভেল, হ্যাঁ, তোমার কাছ থেকে বন্ধুত্বের সম্পর্কের বিনিময়ে এইটা আমি কখনো আশা করছিলাম না। তুমি তা ঠিক করনি। আরে কিসের ঠিক করিনি? এই তোর কাছে কি কোনো প্রমাণ আছে? এত জবর করে আমাকে কথা বলছিস। পাভেল, চোখ তুলে কথা বলবি না। সত্যি করে বল, দোস্ত, তুই আমার মাকে এটা করছিস কিনা, এক কথায় হ্যাঁ কিনা? দেখ শিলা, আমি এটা করিনি, তুই বুঝিস না কেন? শোন পাভেল, হ্যাঁ, তোকে আমি সরাসরি বলতে পারতাম, কিন্তু তোকে আমি এতটা জিজ্ঞাসা করছি কেন জানিস? তোর সত্যটা আসলে মুখ দিয়ে বেরোয় কিনা তাই। মা আমার কাছে জবানবন্দিতে সব বলছে। বাড়িতে যখন অশান্তি হয়েছে এটা নিয়ে, বাবার সঙ্গেও অনেক কথা কাটাকাটি হয়েছে। বাবা বিদেশ থেকে ফোন করে মাকে বলতেছে যে বাড়ি থেকে চলে যেতে। এই বয়সে মা কোথায় যাবে বল? আর তুই যে আমাকে এটা করিস ভালো কথা, কিন্তু আমার বাড়িতে তুই নিয়মিত আসতি যাইতি, অনেক সময় ফিরতে তো রাত হতো আমার বাড়ি থেকে যাইতে। তোকে তো বাড়ির ছেলের মতো সবাই আসলে ফ্রি মাইন্ডে রাখতো রে। কিন্তু মায়ের সঙ্গে তুই কবে কবে এইভাবে ভাব জমিয়ে মাকে এটা করলে, এটা আমার মাথায় আসে না। দেখ, মা আমার কাছে সব স্বীকারোক্ত দিছে, মা তোর কথাই বলছে। আর এই জন্য আমি তোকে এত রকম ভাবে হেনস্থ করছি। তবুও তুই এত নাছোড়বান্দা কেন রে? তুই স্বীকার হলি না যে? দেখ শিলা, তুই যখন জেনেই গেছিস সত্যটা, তাহলে তোকে আমি বলি। দেখ, আসলে এই দোষটা আমার একার নয় রে। তোর মা আমাকে এটা করতে বাধ্য করছে। তার জীবনের সমস্ত হিস্টোরি, সমস্ত আক্ষেপ আমাকে শেয়ার করার পরে আমি আর বসে থাকতে পারলাম না, জানিস। সে আমাকে এমন করে বলছিল আর এমন করে আমাকে চাইলো, আমি যেন বাধ্য হলাম। তাই আসলে এটা দিনের পর দিন তোর আড়ালে এটা করছি। যাই হোক, তুই এটা ক্ষমা দৃষ্টিতে দেখে নিস। তাছাড়া আর আমার কি বলার। সত্যটা তখন জেনেই গেছিস। হ্যাঁ, আমি তো আগেই জানছি। না জেনে কি করব? মাকে তো বলতে আমি বাধ্য করছিলাম। আর শোন, তাহলে এখন মায়ের কি হবে? তুই আমাকে ডিসিশন দে। বাবা তো মাকে রাখবে না, তাহলে মা আর আমার কি উপায় হবে বল? আমি একটা বিবাহযোগ্য মেয়ে, আর তুই যে কাজটা করলে, আর আমার মা তো এখন এই খেসারত আমার বাবার কাছে দিতে দিতে হাঁপসে যাচ্ছে রে। তাহলে আমার মায়ের একটা বিধি ব্যবস্থা কর। আচ্ছা শিলা, শোন, যা হওয়ার তো হয়েই গেছে। এখন তুই একটা ডিসিশন দে না। আমি এখন এই অবস্থায় কি করব? কারণ তোর মায়ের যাতে সমস্যা না হয়, তোরও সমস্যা না হয়, এর জন্য আমি কি করতে পারি বল। আরে তুই কি করতে পারবি মানে? অবশ্যই পারবি, তোর হাতেই এখন সমাধান। কারণ দেখ, তুই যদি আমাকে বিবাহ করে তোর ঘরে বউ করে নিয়ে যাস, আর এদিকে যদি আমার বাবা আমার মাকে এই পাপের দায়ে যদি বাড়ি থেকে বের করেও দিতে চায়, তাহলে মেয়ের বাড়িতে মা যে থাকে না, তখন তো আমার মায়ের একটা যাওয়ার জায়গা হবে রে। আমার মা না হয় তোর ঘরে যেয়ে থাকলো আমার সাথে, অন্তত এই জায়গার এই কাজটুকু তো কর, আর এই জায়গাটুকু তো দে, তাহলে দেখ অন্তত তোর একটু পাপ কমবে। কারণ এতে পূর্বে তুই যত বড় একটা মহা অন্যায় করছিস, এর একটা প্রাশ্চিত্য কর তুই। আরে এতক্ষণ ধরে এই বুদ্ধিটাই পাইলি, আর কোনো বুদ্ধি ছিল না? পাভেল, আমি একটা জিনিস বুঝি না রে, তুই এত ফ্রিতে খাইতে চাস কেন রে? হ্যাঁ,
এটা কি স্বভাব তোর? এই স্বভাবটা আর একটু বদলা, একটু মানুষ হ। দেখ, দুইটা জীবন নিয়ে সিনেমিলে খেলবি না। এদিকে আমার মায়ের সমস্যা, এদিকে আমারও সমস্যা। তুই আমাকে দিনের পর দিন এটা করে চলছিলি, আবার চোখের আড়ালে মাকে বেটা করলি। সমস্যাটা তো তুই বাদাই দিলি, এই ভেদালটা তো তৈরি করছিস তুই। তো এটা সমাধানটা তুই করবি। তুই আমাকে দেখ, এরকম কথা এখন বলিস না। চরম বিপদের মধ্যে আছি রে। মার যে কি একটা হবে, মানে এই বিধি আমাকে করতেই হবে। এরকম না করিস না। প্রয়োজনে তুই যদি আমাকে বিয়ে করে নিয়ে যাওয়ার পরে আমার মাকেও চালাইতে চাস, চালাবি, সমস্যা কোথায়? কে রে শিলা, আমি তোর কথা ঠিক বুঝলাম না। তোর মাকেও চালাবো মানে? এত কথা না বলে আমাকে আগে বল, তুই তুই আমাকে বিয়ে করবি কিনা? বিয়ে তোকে তো করবোই আমি, কিন্তু এই মুহূর্তে তো আর বাড়ি থেকে রাজি হবে না রে। শোন পাভেল, আমাকে বিচার ডাকতে বাধ্য করিস না। তুই যে কাজটা করছিস, আমি কিন্তু নর্মাল ভাবে তোকে বলে যাচ্ছি একের পর এক। তুই এটা মাথায় নিচ্ছিস না। তুই বাড়ির আশায় থাকিস না। আসলে অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে হলে তুই যদি আমাকে বিয়ে না করিস, তাহলে এই সুযোগটা তুই পাবি না। তুই আমাকে তাড়াতাড়ি বিয়ে করে বউ বউ করে বাড়িতে নিয়ে যা। আচ্ছা, তা না হয় করব, কিন্তু তুই তোর মাকে বল যে তোকে বিয়ে করার পরে সে রাত্রে তোর মা তোর সঙ্গে আমার বাড়িতে চলে আসবে কিনা। যদি আসতে রাজি হয় তাহলে তোকে আমি বিয়ে করব। আরে কথায় কথায় আমার মাকে টানছিস কেন? আরে আমার মা তো তোর বাড়িতে যাবে, কিন্তু সেটা কখন যাবে? যখন আমার বাবা আমার মাকে অশান্তি করে বাড়ি থেকে বের করে দিতে চাইবে, সেই সময় না হয় মা যায় মেয়ের ঘরে দিকতে উঠবে। এই জন্য বলছি আর কি। না না, এইভাবে মেনে নেওয়া যায় না। দেখ, তোর মাকে আগে আমার আগে লাগবে, কারণ তোর মাকে আমার ভীষণ ভালো লেগেছে জানিস। কারণ আমি তোর মাকে প্রথমে তো এটা করতে চাইছিলাম না, সে আসলে আমাকে বাধ্য করছে। সে অত সুন্দর করে মজা দিছে, এত তৃপ্তিবোধ করে আমার সঙ্গে থাকছে। আমি তাকে দিনের পর দিন এটা দিছি, আর সে আমাকে বলে কি, আরে মেয়ের সঙ্গে বন্ধুত্ব বাদ দিয়ে আমাকে নিয়ে প্রয়োজনে বাড়ি থেকে পালিয়ে যাও। কিন্তু আমি তো সেটা করিনি, আমি সুযোগে সুযোগে থেকে তোর বাড়িতে এটা করছি। আর আজকে তোকে বিয়ে করলে তোর মা কোথায় যাবে? তোর মা তো নারাজ হবে রে, তুই তো তোর মায়ের মনের খবর জানিস না। একবার ভেবে দেখ না আমি কি বললাম। কিরে পাভেল, তার মানে আমার মা আমার সে তোর কাছে আপন হয়ে গেল? হ্যাঁ? আর তুই যদি আমার মাকে এইভাবে আশ্রয় দিস আর এটা আবারও করতে যাস, তাহলে তোর সঙ্গে কি আমার বন্ধুত্ব থাকবে তুই বল? মা আর মেয়ে একসঙ্গে এটা যায় তুই বল? তাহলে তো তোকে আব্বু বলে আমাকে ডাকতে হবে রে। আমি যে তোর সম্পর্কে মেয়ে হয়ে যাই, তুই কোনটা করবি এটা ঠিক কর আগে। না রে শিলা, তুই একটু বেশি করে বলছিস। আমি কি এরকম বলছি? আরে তোর মাকে তো ফাও ফাও আমি চাইছি। আর তুই তো থাকবি আমার রেজিস্ট্রারি হয়ে, আমার বউ হয়ে থাকবি। পাশাপাশি তোর মা আর তোকে একসঙ্গে না হয় ইয়ে করব। তো তোর মা তো আমাকে চায় খুব করে। এখন বউয়ের স্বীকৃতি তো মেয়ে মেয়ে ছুঁয়ে আর মাকে দিতে পারি না। আমি সেই জন্য বললাম। দেখ পাভেল, আসলে আমার ভাবতে এখন খুব কষ্ট হচ্ছে, তোর কথায় আমি দারুণ কষ্ট পাচ্ছি রে। কারণ এতদিনের বন্ধুত্ব সম্পর্কের মাঝখানে তুই যে কোন ফাঁকে কখন মায়ের সঙ্গে এত বড় একটা সম্পর্ক গড়ে তুললে, এইটা আসলে আমার মাথায় কাজ করতেছে না। আবার সম্পর্ক করছিস করছিস ভালো কথা। হ্যাঁ, মায়ের পেটে বেসন বুনে দিলে এবার। হ্যাঁ, এইটাও আবার আমাকে দেখতে হলো এই চোখে। আমি আসলে কি যে বলি তোকে, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তারপরে আবার এখন আবার কি একটা সুযোগ নিচ্ছিস, আমাকে বিয়ে করবি আবার আমার মাকে ফাও ফাও খাবি। এটা হয় বল? আমি তোকে বলছিলাম যে আমার মা যদি বাড়িতে কোনো পেশা সহ্য করতে না পারে, বাবার যদি অত্যাচার বা বাড়ি থেকে মাকে বের করে দিতে চায়, তাহলে নয় মা মেয়ের কাছে যায় দু চার দিন আশ্রয় নেয় না, আমি সেই কথা বললাম। আর তুই আমার মাকেও করবি আমাকেও করবি, এটা কেমন কথা? তাহলে তোর সম্পর্কে আমি যেটা বললাম তাই তো হয়, তুই তো আমার বাবাই হয়ে যাস যদি মায়ের সঙ্গে আবারও এটা করতে চাস। তুই বুঝিস না এটা? শিলা, বুঝি আবার না? অবশ্যই বুঝি, আমি তো বুঝেই বলতেছি। আরে আমার যে ভালো লেগেছে তা আমি কি করব? তোরে তো আসলে আমার মনের কাছে চায় না, চাই শুধু তোর মাকে। তোর মাকে আমার বারবার মনে হয়, তোর মার কথাই বারবার আমার মনের মধ্যে উতলে ওঠে রে। আমি কি করব বল? দেখ পাবেল, আসলে মাও তোর কথাই বারবার বলছে। তোর তোর নামে বেশি উল্টাপাল্টা আমি বকুনি দিলে মা এটা সহ্য করতেছে না। এটা আসলে আমি তোকে বলতে চাচ্ছিলাম না, তবুও বলে ফেললাম। মা যে তোর প্রতি এতটা দুর্বল কেন আমি জানি না। তোরটা তো আমিও নিছি, অনেক বড় মোটা, নাকি মা আবার এটা লোভে পড়ে গেল, এটা আমি ঠিক বুঝতে পারলাম না। মানে আমার বাবার সঙ্গে তুলনা করে যদি তোকেই ভালো পায়, তাহলে তো তোর কথা সে ভাববেই। আর তোকে সে সারাক্ষণ তোর কথা শুনে মায়ায় পড়ে আছে। মাও মনে মনে, আমিও এখন বুঝতেছি, তোকেই বারবার চাচ্ছে। তাহলে এক কাজ কর,
তুই আমাকে বিয়ে শাদী করার দরকার নেই। আমি এমনিই থাকি। যদি আমার বাবা যেরকম তোর শুরু করেছে সংসারে, যদি এরকম কোনো কিছু পজিশনে চলে আসে যে মাকে বাড়ি থেকে আসলে বের করে দেবে বা পেটের ওইটা কি করবে, এই একটা বিধি অবস্থায় যদি আসে, তখন না হয় মাকে তোর বাড়িতে যাই আমি নিজে হাতে উঠাই দিয়ে আসবো। তুই মাকে বয়স স্বীকৃতি দিতে রাখবি, আর কোনোদিন তুই আমার সঙ্গে পরিচয় করবি না। শোন শিলা, আসলে এই পৃথিবীতে কখন যে কার ভালো লাগে রে, এটা বয়সের ব্যবধান লাগে না। আসলে আপনা আপনি মনের কাছে যখন যাকে ভালো লাগে সে তাকেই পেতে চায়। যেমন দেখ না, তোর মায়ের এখন মনের অবস্থাটা কেমন। সে তো শুধু আমাকেই খুঁজতেছে। সে দুনিয়ার কোনো কিছু, মান ইজ্জত কিচ্ছু বুঝতেছে না, শুধু তার আমাকেই লাগবে। এটা ভেবে একটু কথা বল। তাহলে কি আমার মাকে কি তুই নিয়ে যেতে চাস একেবারে? আগে তোর মায়ের মনের অবস্থাটা একটু বুঝে দেখ। যদি তোর মা চায় তাহলে তো তার কথা আমি ফেলতে পারবো না রে। আমি তাকেই নিয়ে সংসার করব, কারণ আমারও ভীষণ ভালো লেগেছে। ইতিপূর্বে তোকেও দেখছি, তোর মাকেও করছি। আসলে তোর মায়ের মতো তুই আমার সঙ্গে এটা সুন্দর আচরণ করতে পারিসনি রে। তোর মা খুবই পারনেওয়ালা, খুবই জাননেওয়ালা, খুব দারুণ ভাবে আমাকে আপ্যায়ন করছে। আমি তোর মায়ের এই সমস্ত আচরণে মুগ্ধ হয়ে গেছি জানিস। তো এখন তো তোর মাকে আর আমি ভুলতেই পারছি না। তোর মাও আমার মতো একই পরিস্থিতি আছে। তুই একটু মনের অবস্থা জেনে দেখ না। আরে দেখ, তুই যেভাবে বলছিস ওই একই রকম ভাবে আমার মাও তোর কথাই বলছে, ঘুরে ফিরে শুধু তোর কথাই বলে। তাহলে তোদের আমি কি ব্যবস্থা করব বল না? আমার তো আর ভালো লাগে না। এ কেমন দুনিয়াটা হয়ে গেল রে! একটা বকাটে ছেলে তুই। দেখ শিলা, তুই আমাকে একদম বকাটে বলবি না, কারণ আমার খবর জানে তোর মা। তোর মায়ের কাছে জিজ্ঞেস কর আমি কেমন ছেলে। শোন, তোকে একটা কথা বলি, এতক্ষণ যতই বগর বগর করছি, এখন আসল কথা বলি। তোর মায়ের যদি পরিস্থিতি কখনো খারাপ হয় বা এমন কোনো পরিস্থিতিতে চলে আসে যদি বাড়িতে সে টিকতে না পারে, আমি কথা দিলাম আমি তোর মাকে জায়গা দেব। আর তুই রেডি হ, আমি তোকে বিয়ে শাদী করে বউয়ের স্বীকৃতি দিব। তাহলে জীবনে তোর মাকেও পাইবো, তোকেও পাবো। এটা হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য, বুঝতে পারছিস? এইটা না হয় মেনে নেওয়া যায়। তাই বলে যে এতক্ষণে তুই পাপের কথা বলছিলি, এইটা তো মানা যায় না রে। কারণ ওইটা করতে গেলে তো তুই আসলে সম্পর্কে বাবা হয়ে যাস। তো তা আসলে আমি করতে চাচ্ছি না। এই যে এখন যে কথাটা বললি, এটা শুনে আমার দারুণ ভালো লেগেছে জানিস। সত্যি তুই আমাকে বিয়ে করে বউয়ের স্বীকৃতি দিবি তো? আরে বাবা, বললাম তো হ্যাঁ। এতে কি কোনো সন্দেহ আছে তোর? না রে, আমার কোনো সন্দেহ নেই। আমার লক্ষ্মী সোনা, আমার আর সোনা, এইটা এখন ক্লিয়ার বুঝতে পারছিস। আর এর জন্য আমার খুব ভালো লাগছে জানিস। আরে মায়ের সঙ্গে ইতিপূর্বে যা তুই করছিস করছিস, এখন আমার বিয়ে শাদীর পরে যদি শাশুড়িকে আরেকবার যদি তুই এরকম পেতে চাস, করবি। এটা আর নতুন কিছু না যে হঠাৎ করে করে ফেললি আর আমি কিছু মনে করলাম। কিছুই মনে করবো না। তবে তোকে আমি বিয়ে করতে পারলে জীবনে সুখী হতাম। আবার আমার মা যেহেতু তোকে এতটা ভালোবাসে, এতটা পছন্দ করে, আর মাও জীবনটা সুখী হতো তার। বা তোর কাছে একটু যে আশ্রয় পেত, অথবা পূর্বের অভ্যাস যদি কখনো তার মনে চায় তোকে নয় একবার কাছে পেত, সে তার ইচ্ছাটা পূরণ করতো। এই জন্য বললাম, মারও জীবনটা সুখী হলো, মেয়েরও হলো। এই জন্য তোকে আমি আমাকে বউ করে নিয়ে যাওয়ার কথা বললাম। তো তুই যখন এত সহজে রাজি হয়ে গেলি, আসলে আমি বুঝতে পারছি এতক্ষণ আমার সঙ্গে তুই মজা করলি, তাই না? আসলে তো তুই এরকম ছেলে না রে। তুই শুধু শুধু এত এই সমস্ত কথা বলে আমার সঙ্গে একটু মজা করলি, ফান করলি, তাই না? এখন আমি বুঝতে পারছি। তো ঠিক আছে, তুই অতি দ্রুত আমাকে বউ করে নিয়ে না। দেখ, আমার এই বাড়িতে আর থাকতে ইচ্ছে করতেছে না। অশান্তির বাড়ি। বাবা এদিকে গেজর গেজর করে মায়ের সঙ্গে অশান্তি করছে, আবার এদিকে তুই যা করে গেছিস, এটা আমি সামাল দিতে পারছি না। বিশ্বাস কর, তোকে আমি বুঝাইতে পারতেছি না। আর এটা আসলে একটা জোর করে তো কোনো ছেলেকে বোঝানো যায় না। এই জন্য তোকে হাতে পায়ে ধরে বলছি ভাই, তুই আমাকে এতদিনের বন্ধুত্বে অনেক কিছু আমার কাছ থেকে কেড়ে নিছিস। তুই আমাকে বউয়ের স্বীকৃতি দে, তোর ঘরে বউ হয়ে যায়। তখন তুই মাকেও করবি, মেয়েকেও করবি। মানে মা আর মেয়ে দুজনকেই একসাথেই তুই যা খুশি তা করিস, যা। আমি আর কিচ্ছু মনে করব না। তুই তো সব করছিস, এটা আর নতুন কিছু না। তো ঠিক আছে, তাহলে আমি এই খুশির সংবাদটা মাকে এক্ষুনি যাই দিব। ঠিক আছে? তাহলে এখন খুশি তো? তা আমি এখন ফোনটা রাখি, কালকে একবার ফোন দিস তো। আর তোর মায়ের সঙ্গে একটু আমাকে কথা বলে দিবি, বুঝতে পারলি? এখন রাখি। আচ্ছা ঠিক আছে, যান। আগামীকালকে মাকে বলে মায়ের সঙ্গে তোমাকে ফোন ধরে একটাবার কথা বলাই দিব। তা ঠিক আছে, ভালো থেকো। আগামীকাল তুমি ফোন দিও কিন্তু। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা,
আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আবার আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই নিজের যত্ন নিয়েও ভালো থাকবে। আল্লাহ হাফেজ। হ্যাঁ বিলে, মায়ের সঙ্গে তোর কি হয়েছে রে? কই আপু, তেমন তো কিছু হয় নাই, তুমি কি শুনছো? আরে আমি কি শুনতেছি মানে? হ্যাঁ, তোর এই কেন্দ্র করেই তো আব্বু আম্মুর মধ্যে একটা দ্বন্দ্ব চলতেছে। এই ঘটনাটা কি একটু সম্পূর্ণ খুলে বলতো আমাকে? শোনো আপু, একদম আমার দোষ দিবে না। আমার এখানে কোনো দোষই নেই। যা কিছু হয়েছে সব মায়ের ইচ্ছাই হয়েছে। আমি কি করব? আর এটা বাবা বুঝে ফেলে বাবা মায়ের সঙ্গে একটু ঝামেলা করতেছে। এর জন্য আমাকে দায়ী করো না তো। ও, এই কথা। হ্যাঁ, এই তোর দুলাভাই বিদেশ আছে, তুই আমার কাছে আসতে পারলি না? তুই কেন মা ডাকলো ওর মায়ের কাছে, তুই চলে গেলি? বাবা তো এরকম করবেই, বুঝিস না কেন? দুলাভাই তুই যদি আমার সঙ্গে এরকম করতি তাহলে তো দুলাভাই জানতে পারলি সেও তো আমার সঙ্গে এরকম অশান্তি করতো। এটা বুঝিস না? তুই আমার কাছে আইতো। হয়েছে, থাক থাক। আমি আর কোনো ভেজালে জড়াইতে চাচ্ছি না, বাদ দাও তো এসব। অত শত বুঝি না, তুই আজকে আমার বাড়িতে আসবি কিনা তাই বল। আমি যাব না আপু। তোমার হয়েছে কি শোনো, ওই ভাই রাক্ষস আমারে মাটিতেই দাও। তো তোমার হয়েছে তাই। মায়ের সঙ্গে কি হইলে না হইলো, এই সুযোগে তুমিও ভাত বেড়ে নিচ্ছ না। কিরে হাবিল, তুই আমাকে এই কথা বলতে পারলি? হ্যাঁ, বলবো না? তুমিও সুযোগে সদ্ব্যবহার করতে চাইছো আমার সাথে, এটা কি ঠিক? এইদিকে সংসারের ঝামেলায় আমি বাঁচতেছি না, মা আর বাবার মধ্যে একটা দ্বন্দ্ব চলতেছে, তাদের কি করে মিল করা যায় তা না, তুমি আবার বাড়তি ঝামেলা পাকিয়ে নিচ্ছ। তোমার বাড়িতে যে আমি কি করবো? আমাকে দিয়ে তুমি কি করবা বলো? কি করবি মানে? আমি তোকে যা করতে বলবো তুই তাই করবি। কথা কম বলিস, বুঝতে পারছিস? কেন রে আপু, তুমি আমার সাথে এরকম করে কথা বলতেছো কেন? দেখো, আসলে আমি তোমাদের কি খেলার পাত্র হয়ে গেছি, যে যখন যা বলবে আমি তাই করব? ছোট হিসাবে আমার কি কোনো কথার দাম নেই? মার মার কথা রক্ষা করতে গিয়ে ঝামেলা পেকে গেছে, আবার তোমার কথা রক্ষা করতে যদি আবার আরেক ঝামেলা পেকে যায় তখন কি হবে? দেখ হাবিল, তোকে আমি আসলে ভালোভাবে বলছি, তোর কোথাও যেতে হবে না, তোর কোনো সমস্যাও হবে না। আরে, মায়ের সঙ্গে তুই এটা করছিস, আব্বা যেভাবে হোক বুঝে ফেলছে। নিশ্চয়ই একদিন না, অনেকদিন ধরে তোদের মাঝে এরকম চলতেছিল। আর শোন, তোর দোলাভাই বাড়িতে নেই, আমার সঙ্গে যদি তুই এইভাবে দিনের পর দিন চলাফেরা করিস, এভাবে থাকিস, তাহলে তো এটা কেউ বুঝবেই না। তোর ছোট ভাগনা ভাগ্নেও নেই যে তারা দেখবে। আর আমার শ্বশুর শাশুড়ি, তারা তো আমাদের বাড়িতে থাকেই না, আলাদা থাকে। এখানে সমস্যাটা কোথায়? তুই আমাদের এখানে থাকলেই তো পারিস। একবারে চলে আন আজকে। যেহেতু বাড়িতে বাবা মার সম্পর্কটা ওরা গাঢ় হোক, তুই থাকলে আরো ভেজাল হবে, বুঝতে পারছিস? তুই আমাদের এখানে একবারে চলে আয়। আর শোন, তোর দুলাভাই যেহেতু বাড়িতে নেই, আমিও তো এভাবে পড়ে আছি। আর মা যখন তোকে এতটা পছন্দ করছে, নিশ্চয় তোকে আমার অনেক পছন্দ হবে রে। তোর মধ্যে নিশ্চয় অলৌকিক কিছু আছে। তুই আমাকে দিবি ভাই? হাই না তুই আজকে আমাকে একটু শান্ত কর না প্লিজ। আমি তোর বোন না? দেখ, তোর বড় হয়ে আমি তোকে অনুরোধ করে বলতেছি, কেন তুই আমার কথা রাখবি না বল? আমার একটু উপকার কর। আমি ভীষণ ইয়ের মধ্যে, কষ্টের মধ্যে আছি, বুঝতে পারছিস? আয় ভাই, আমার লক্ষ্মী ভাই, আজকেই তুই চলে আয়। আজকে চলে আসবো? হ্যাঁ, আজকে চলে আসবি। কেন রে, তোর কি কোনো সমস্যা? না, তেমন কোনো সমস্যা না। তাহলে কেন আসবি না তুই? আজকে চলে আয় তো। আপু, তোমরা যে মা আর মেয়ে দুজন মিলে আমাকে এইভাবে টানাটানি করছো, আমি কার কথা শুনবো বলো? আমার তো এদিকে মাথা টাথা এলোমালো হয়ে যায়। শোনো আপু, আমি বলতেছিলাম কি, যে ভবিষ্যতে আমাকেও তো একটা বিয়ে শাদী করতে হবে। হ্যাঁ, করবি, কিন্তু এটা নিয়ে তুই এত চিন্তা করতেছিস কেন? এটা দেখে শুনে আমিই তোকে দেব। ততদিন তো তুই আমাকে চালিয়ে নিবি। আর শোন, একটু ট্রেনিং দে, তা না হলে ভবিষ্যতে সংসার করতে যাতে তোর কোনো সমস্যা না হয়, বুঝিস না এটা? আর আমি তোর বড় বোন, তুই যদি আমাকে ঠিকঠাক মতো ওই সমস্ত যে চালিয়ে নিতে পারিস, তাহলে তো আমার মতোই দেখে শুনতে একটা জোয়ান মতো মেয়ে এনে দেবো রে তোর সংসারে। তখন দেখবি কতটা ভালো লাগে। আরে কোল ভরা বউ না হলে কি আর ভালো লাগে, বুঝিস না এটা? হ্যাঁ তুই চলে আয়, আমার কাছ থেকে আগে ট্রেনিং দে। সুন্দরভাবে আমাকে ওই সমস্ত দিয়ে খুশি করবি। দেখ না, আমার বাড়িটাও তো ফাঁকা, বাড়িতে কেউ নেই, শুধু তুই আসতে পারে, তোকে নিয়ে একটু থাকতাম। আর মায়ের সঙ্গে যেহেতু এতদিন এভাবে তুই চলতিস, আমি চাই না যে আমাকে রেখে তুই আর নেক্সট টাইম মায়ের কাছে যা। মাকে একদম বিদায় করে দে তো। আব্বু আর মা যেন ওরা তন্দ্রের মধ্যে না যারা, ওদের সম্পর্কটা গাঢ় করে তোল। এটা তুইও চেষ্টা করবি, আমিও চেষ্টা করব। আর তুই ততক্ষণে, অতদিন যতদিন না তুই বিয়ে শাদী করিস, যতক্ষণ না আমি তোকে অনুমতি দিই, অতদিন তুই আমার সঙ্গে এটা করবি। আরে তোর দুলাভাই বিদেশ থেকে বাড়িতে চলে আসলে তখন আর আমি তোকে বলবো না এইভাবে।
অতদিন তো তুই আমাকে চালিয়ে নেবে। আর তুই যেহেতু নিজের ভাই, সেটা তো কেউ কিছু মাইন্ডই করবে না, বুঝিস না এটা? দেখবো না তুই কতটা পারদর্শী হয়েছিস রে। তোর অনেক গল্প শুনছি আমি। আর তোর লোভ যখন মা সামলাতে পারতেছে না, আমি কেন কিভাবে সামলাবো এটা বল। এই জন্য আমার খুব ইচ্ছা ডাকতেছে রে, তুই তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আয়। তোকে অনেক আদর আপ্যায়ন করে রান্না বান্না করে খাওয়াবো। তোকে দুটন্দ তাকিয়ে দেখবো, তুই আমাকে দেখবি। আর তোর যত ইচ্ছা আছে তুই যেভাবে চাস আমাকে ছিট খা তুফুন নেই, যেভাবে তুই করতে চাস, যেভাবে থাকতে চাস, আমার সঙ্গে চলবি ফিরবি, ভালো আচরণ করবি। আমিও তোকে আপ্রাণ চেষ্টা করব অনেক খুশি করার জন্য, যাতে তুই আর নেক্সটে মায়ের কাছে যাইতে না চাস, বুঝতে পারলি? এটা হচ্ছে আমার টেকনিক। সত্যি, আমি তোকে ঠাট্টা করে বলছি না রে। তুই একবার আয় না, দেখিস, তোকে আমি অনেক খুশি করব। তখন তোর আর মার কাছে যাইতেই মন চাইবে না। ওই সংসারে আর তোর একবার মন চাইবে না যে ওই সংসারে যাই। তুই আমাকে নিয়ে দিনের পর দিন এভাবে এখানে পড়ে থাকবি, তুই অনেক খুশি হবি। কারণ মা, সে তো বয়স হয়ে গেছে, বুঝিস না। আর আমি তো চ্যাংরা, বুঝিস না? তোর বড় আপু হলো, আমি তো অনেক জোয়ান মধ্যে চ্যাংরা আছি রে, গরু ভরা। তুই অনেক মজা পাবি, বুঝতে পারলি? একটু জলদি করে চলে আয়। আজকের থেকেই তোর আমি পরীক্ষা নেব। তোর আর আমার জীবন শুরু হবে, বুঝতে পারলি? আর শোন, তুই যদি আমাকে দিনের পর দিন এইভাবে দিয়ে খুশি করে চলতে পারিস, তোর দোলাভাই বিদেশ থেকে বাড়িতে আসলেই তারপরে তোকেও তার সাথে ওখানে পাঠিয়ে দেব। তোর কোনো কর্ম নিয়ে চিন্তা করতে হবে না, শুধু তুই আমাকে খুশি করবি, এটা হচ্ছে আমার দাবি তোর কাছে, বুঝতে পারলি? আয় না ভাই, আমার লক্ষ্মী সোনা। হুম, আসতেছি। শোনো আপু, তোমার কি ওই ভাঙা খাট বদলাইছো না ওইটাই আছে? কে রে আবিল, তোর ওই ভাঙা খাট আর ওই পুরন খাট এই গল্প আসলো কেন? কি তোর মতলবটা কি? কি করবি তুই, হ্যাঁ? তোর ভাব সব দেখে যেন আমার ভালো লাগছে না। না, এমনি বললাম আর কি। মানে আমি আসলেই বুঝতে পারবানে মাসের কয়দিন যায়, বুঝতে পারছো? কি কি বললি তুই, হ্যাঁ? হে, তাহলে তোর আসার দরকার নেই। তোর কথা শুনে আমার কেমন যেন লাগতেছে। তুই কি বলিস এইসব, হ্যাঁ? তুই এতটাই পারদর্শী হয়ে গেছিস? আমার তো তোর কথা শুনে দারুণ খুশি লাগতেছে রে। আরে এরকমই তো আমি চাই। আমার ভাই এরকম পারদর্শী হয়েছে, তা তো আমি আগে জানি না। তাই তো বলে, মা এত খুশি কেন, আর বাবার সঙ্গে মায়ের সংসারে এতটা দ্বন্দ্বই বা চলছে কেন? এই জন্য? তা তো কখনো ভাবি না একবারও, হ্যাঁ? আয়, সমস্যা নেই, স্টিলের খাট আছে। এ নিয়ে তুই চিন্তা করিস না, দেখা যাবে না। তোর কথা শুনে তো আমার ভালোই লাগতেছে রে, মনে হচ্ছে তুই এক্ষুনি চলে আসবি। আচ্ছা ঠিক আছে, স্টিলের খাটই আছে, তুই চলে আয়। এ নিয়ে কোনো চিন্তা করিস না, দেখা যাবে না। তোরে আজকে আমি বুঝিয়ে দেবো। আর আমিও দেখবো না যে ঠিক কেমন করে কি করিস। এতটা কথা কোত্থেকে শিখলে এসব, হ্যাঁ? আমি তো তোকে নিয়ে চিন্তায় পড়ে যাচ্ছি রে। তোর মতলব ভাব সব তো কেমন যেন লাগতেছে আমার। আমার কেমন যেন তোর এই কথা শুনে আরো আমি খুশি হলাম। আরে আমার তো এইরকমই লাগবে, স্ট্রং, এটা হ্যাবিট একটা। বুঝিস না এটা? আর তোর দুলাভাই দেখিস না, সে তো আজ পর্যন্ত তোর বাগনা বাগনি কাউরে কোনো কিছু আমাকে গিফট করতেই পারলো না। আর তোর মতো এরকম হলে তো আমার ভালোই হয় রে। আমিও আসলে এরকমই চাচ্ছি, খুঁজে পাচ্ছিলাম না কোথাও। তখন কোন আমার চাচাতো দেবরও নেই যে তাদের বলবো। তোর মধ্যেই যখন সবকিছু বিরাজ করছে, তাহলে তার আমার চিন্তাই করতে হচ্ছে না, হ্যাঁ? তুই চলে আয় ভাই তাড়াতাড়ি, আর তাহলে দেরি করিস না। আমি বুঝতে পারছি তোর কথা, অনেক খুশি করতে পারবি তুই। তোর মধ্যে অনেক কিছুই আছে রে, এটা আসলে আমি বুঝতে পারিনি এতক্ষণে। তাই তো বলি, মা কেন তোকে ছাড়তে চায় না। এখন থেকে মায়ের বরাত শেষ। মা আর কখনো তোকে পাবে না রে আজকের পর থেকে। এখন শুধু তুই আমার, বুঝছিস? তুই আমার কথা শুনে চলবি ফিরবি। তোর কখনো ওই ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। তোর চাকরি বাকরিও আর করতে হবে না। তোর ব্যবস্থা আমিই করব। তোকে দেখে শুনে আমার মতো একটা জোয়ান মুদ্রা দেখে বিয়ে শাদী দেব। ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না তোর। শুধু তুই এইভাবে ভাই আমার, এইভাবে খুশি করবি। আর শোন, তুই আসলে আমাকে ভিটা বেঁধে দিবি রে। আমি তো তোর কাছ থেকে এটাই নেব। তোর মতো এটা আমার লাগবে, বুঝতে পারছিস? আমার লক্ষ্মী ভাই এত ভালো হয়ে গেছে, এত কিছু তোর মধ্যে কল্পনা করতে পারছিস না। চিন্তা করে দেখছো, ভাই আমার বাড়িতে আসবে, আমাকে জিজ্ঞেস করে যে তোর ভাঙা খাট না খাটের খাট। এই দুঃখ আমি কোথায় রাখবো? তাহলে ওর মতলবটা কি? ঠিক আছে ভাই, তাহলে তুই চলে আয়, দেরি করবি না, মাকে বলে আসিস কিন্তু। হ্যাঁ, তা বলে আসবো। কিন্তু শোনো বড় আপু, ওই মা যখন জানতে পারবে যে আমি তোমাদের বাসায় যাচ্ছি, মাও কিন্তু এটা বুঝে ফেলবে যে তুমি আমাকে দিয়ে কি করাতে চাইছো, বুঝতে পারছো? কারণ যে যে পথের মানুষ সে সেটাই অনুমান করে। আরে করলে করুক গা তো, ওতে আমার কোনো যায় আসে না। তুই এই সংসারে থেকে ভেজাল বাচ্ছে, সেটা ঠিকঠাক না করে তোরে নিয়ে এসে পড়ে থাকতে চাই, তাই হয় নাকি? বাবা মায়ের সঙ্গে আসলে একটা গাঢ় সম্পর্ক তৈরি করার দায়িত্ব তোর আর আমার। তাও যেহেতু তাদের ছেলে মেয়ে তুই আর আমি, বুঝতে পারলি?
তাদের কথা কোনো শুনিস না, তুই সোজা আমার কাছে চলে আয় তো। ততক্ষণে সময় তুই আমার সঙ্গে দিবি, মা ওইদিকে নিরিবিলি থাক, তাহলে বাবার সঙ্গে মায়ের সম্পর্কটা আরো গাঢ় হোক, তখন পরে তুই যাবি। অতদিনে তুই আমার কাছেই থাকবি, আমাকে ঠিকঠাক মতো এইভাবে দিয়ে চালিয়ে নিবি, বুঝতে পারলি? আপু সে না হয় বুঝলাম, কিন্তু দুলাভাই যদি তোমাকে ফোন করে জিজ্ঞেস করে যে হাবিল তোমাদের বাড়িতে গেছে, তখন তুমি কি জবাব দেবে? ওরে ভাই, তোর দুলাভাই তো আর এটা জানে না যে তুই আমাদের বাড়িতে আসছিস, বা তোর সংসারে বাবা মায়ের সঙ্গে তোরে নিয়ে কি ভেদাল বাচ্ছে, এটা তো তোর দুলাভাই জানে না। এখানে প্রশ্নই বা করবে কেন, সে খারাপ মাইন্ডেই বা নেবে কেন? তুই আমার ভাই না, তুই আমার কাছে আসতেই পারিস, থাকতেই পারিস, এই নিয়ে তুই চিন্তা করিস না তো। না আপু, আমি কোনো চিন্তা করতেছি না। আমি ঠিক বিকেলের মধ্যে তোমাদের বাড়িতে চলে আসবো, কিন্তু শোনো, দুলাভাই যখন রাত্রে তোমাকে ফোন করে কথা টথা বলবে, আমার জন্য তোমার কোনো সমস্যা হবে না তো? না, তেমন কোনো সমস্যা হবে না রে। এ হাবিল শোন, ওই তোর দুলাভাইয়ের একটা বদ অভ্যাস আছে, বুঝতে পারলি? ওই বিদেশে থাকে তো, ওই রাত্রে 10টার পরে একটা সময় একটু হোয়াটসঅ্যাপ কল দেয়, ভিডিও কলে। ওই আমার এই সমস্ত সবকিছু দেখে দেখে ও ওই মাঝে মাঝে হাতে মেরে দেয়, বুঝতে পারছিস? সেইটাই হচ্ছে তার স্বভাব। তা না হলে তো সে বিদেশে থাকতে পারে না রে। আর আমিও এই সুযোগটা দিই যাতে অন্য কোনো মেয়ে ছেলের কাছে সে না যায়, বুঝতে পারলি? সেইটা হচ্ছে আমার টেকনিক। আমি সবকিছু করলে খালে যখন দেখায়, সে ওইটা দেখেই ওটা ইয়ে করে বের করে ফেলে। তো যাই হোক, এই সময়টুকু তুই অফ থাকবি, তুই তোর মতো রুমে থাকবি, আমি আমার আলাদা রুমে যাই তাকে ম্যানেজ করব। পরে তোর সঙ্গে আমার শুরু হবে, হ্যাঁ? কেমন হয় বুদ্ধিটা বলতো? আমি তো এই যাবতে এরকম করেই আসতেছি। তুই মানে আসার আগে আমার সাথে তো তার এইভাবে চলছে দিনের পর দিন, কিন্তু আমি কোনো কিছু করতাম না রে। আমার তো এইভাবে আসলে আমার যখন ওইটা মন চাইতো, কিন্তু কি আর করা, সে তো আর কাছে নেই। কাছে যখন নেই, আর কারোর কাছে থাকাও লাগবে না। আমি এই তো চলে আসতেছি, তুমি সব পেয়ে যাবে, তোমারও খুব ভালোভাবে চলবে। দেখি তুমি আমাকে কতটুকু আদর আপ্যায়ন করে খুশি করতে পারো, সেটাই দেখা যাবে। মায় ভালো দিত না, তুমি ভালো পারবে। ভালো করে রান্না বান্না করে আমাকে খাওয়াবে, খুশি করবে, তারপরে আমি তোমাকে তোমার মন মতো দিব, বুঝতে পারছো? ওরে ভাই, তুই আগে আয় না, তারপরে তুই বুঝতে পারবি যে বৃক্ষ তোমার নামকে ফলে পরিচয়। আমি আসলে তোকে মুখের কথা বলছি না রে, এটা গল্প না। মা আর আমার মতে ব্যবধানটা তুই অবশ্যই খুঁজে পাবি, কারণ আমি তোকে যেভাবে সবকিছু গিফট করব, তুই পারলে তো অনেক খুশি হবি রে। আমার বাড়ি থেকে তুই আর কোনোদিন বাড়িতেই যাইতে চাইবি না, সেটা আমি তোকে নিশ্চিত করতে পারি রে। আমি তোকে দারুণ ভাবে সবকিছু দিব, সুন্দর সুন্দর করে ভালো মন্দ রেঁধে রেঁধে খাওয়াবো, তোকে দুবেলা ঠিকঠাক মতো খেয়াল রাখবো, তোর নতুন জামা কাপড় কিনে কিনে তোকে সুন্দর করে সাজিয়ে রাখবো, হ্যান্ডসাম একটা নায়কের মতো করে রাখবো তোকে, বুঝতে পারলি? আর রাত যখন হবে, হ্যাঁ, দু ভাই বোনের তখন মহা খুশিতে দিন সময় যাবে। আরে, রাতে 3 বার 4 বার নি, তো যত খুশি যেভাবে খুশি সেভাবে তুই আমাকে দিবি, ওইভাবে চলবি দিনের পর দিন। আর এ তো আর পিছনে টেনশন নেই রে, যে কে দেখলো কে কি বললো। তোর দুলাভাই কবে সে বিদেশ থেকে আসবে তার কোনো ঠিক নেই, কতদিন তুই আমাদের এখানে থাকবি। তোর সমস্ত খরচ আমি বেয়ার করবো, আমি চালাবো, তোর কোনো জায়গায় কোনো চিন্তাও করতে হবে না। আরো পাশাপাশি এরকম একটা হ্যান্ডসাম বোনরে পাইলে কাছে, হ্যাঁ, কখনো ওই বাবা মায়ের সংসারে অশান্তির কোনো কাজ আমরা আর করবো না, ঠিক আছে? তাদের শান্তিতে বাস করার জন্য যা কিছু করা লাগে আমরা দুই ভাই বোনে তাদের হেল্প করব। তোকে আমি আমার কাছে রেখে দেবো, তুই আমাকে চালিয়ে নিবি, কি? হ্যাঁ? দেখবো না কতটা ভাই আমার বোনকে খুশি করতে পারে। তো ঠিক আছে, অনেক কথাই তো হলো। তো রান্না বান্নার সময় হয়ে যাচ্ছে, আমি রান্না করব। তুই বিকেলের মধ্যে চলে আসবি কিন্তু, এটা যেন মনে থাকে, আর মাকে বলে আসিস। আর ওখান থেকে তোর একবারে কাপড় চোপড় সব নিয়ে চলে আসবি, তোকে আজ সহজে ওখানে যেতে দেবা না কিন্তু, মনে রাখিস। তো ভালো থাকিস। ওকে আপু, ঠিক আছে, তে রেখে দাও। আমি দেখি রেডি হয়ে চলে আসতেছি। বাই বাই। তো বন্ধুরা, আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।